বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে জানেন আমি কিছুদিন আগে আমার এই পুকুর থেকে আমি মাগুর মাছ, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ আর চিকড়া মাছ ছেড়েছিলাম, কিন্তু আমি এই পুকুরে কিন্তু চিকড়া মাছ পেলামই না শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু তেলাপিয়ার ওয়েস্টেজ দিয়ে যে খাবার খাওয়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমি এটাতে সফলতা হয়েছে। মাছ কম কম দিয়ে আর কি, বেশি পরিমাণে মাছ দিই নাই। কিন্তু আমি ভাবলাম দেখি এখান থেকে আমি তেলাপিয়ার ওয়েস্টেজ দিয়ে কিভাবে আমি চিকড়া মাছটা তুলতে পারি। যদি আমি চিকড়া মাছ তুলতে পারতাম তাহলে আমি আপনাদেরকে বলতাম যে আপনারা এইভাবে চাষে আসেন। এই তেলাপিয়ার ওয়েস্টেজটা দিয়ে আপনাদের চিকড়া মাছ ওটু আইসা যাবে, কিন্তু ওটু আসলো না। আমার এই পুকুরে চিকড়া মাছ শেষ পর্যন্ত পেলামই না। 1 কেজি আধা কেজি এমন পাইলাম, কিন্তু এরপরেও চিকড়া মাছ কিন্তু বড় হয় নাই। চিকড়া মাছ বড় হয় নাই, ছোটো ছিল। যেমন ছেড়েছিলাম তেমন 1 কেজি হবে না, আরও কম হবে। কিন্তু খাবার যোগ্য না। যেমন ছেড়েছিলাম তেমনই এই পুকুরে রয়ে গেল। তাই আমি চিকড়া মাছের কিন্তু একটা স্ন্যাপ অথবা ভিডিও কিন্তু তুলি নাই, কেন না আমার এতে ভীষণ মনে রাগ ছিল তাই। আর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার ট্যাংরাতে ভালো একটা রেজাল্ট আসছে। আবার মাগুর দিয়েছিলাম এখানে 2000, এটাও ভালো একটা রেজাল্ট আসছে। এই পুকুরেই 2000 মাগুর যখন দিয়েছি, আমার এই 2000 মাগুরে আপনার 2000 মাগুর থেকে আমি 5 মণ মাছ পেয়েছি। এই মাগুর ইনশাল্লাহ ভালোই পেয়েছি। এতে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। কারণ আবার দর পেয়েছি আমি আপনার 12,000 টাকা মণ, তার 5 বরং 60,000 টাকা আমি এই মাগুর থেকেই পেয়েছি। আর এই পুকুরেই আমি ট্যাংরা ছেড়েছিলাম 40,000 পিস। আবার এই 40,000 পিস থেকে আমি মাছ পেয়েছি আপনার 60 কেজি 12 মণ। এই 40,000 থেকে 60 কেজি 12 মণ মাছ পেয়েছি। এখান থেকেও আমার ভালো একটা প্রফিট আসছে। 20,000 টাকা মণ বিক্রি করতে পারছে 60 কেজি ট্যাংরা, ভালো একটা প্রফিট আসছে। ইনশাল্লাহ আমি এতে খুশি। এখানে আমার 2,40,000 টাকা বেচা আসছে শুধু ট্যাংরা। তাতেও আমার মন খারাপ হয় নাই, কিন্তু যে এখানে সমস্যাটা হয়ে গেল এটা হলো আমার চিকড়া মাছ আসেই নাই। এই পুকুরটা থেকে আমি চিকড়া মাছ একদমই পাই নাই। কারণ এতই মন খারাপ ছিল, আমি এই একটা চিকড়া মাছের মানে একটা ছবি যে তুলে রাখবো এটারও মন মানসিকতাটা আমার ছিল না। এতটাই খারাপ ছিল, কারণ আমি চিকড়া মাছটা যে পাবো না এটা আমি কখনোই ভাবি নাই। ভাবলাম প্যাকের নিচে হয়তো থাকতে পারে। জাল টান দিয়ে যখন পেলাম না তখন আমার মনে হয়েছিল, কারণ চিকড়া মাছ যেহেতু জাল টানে হয়তো নাও আসতে পারে, হয়তো প্যাকের নিচে থাকতে পারে, কিন্তু প্যাকের নিচেও আমি তাকে পেলাম না। তার মানে চিকড়া মাছ আমার এই পুকুরে নেই। চিকড়া মাছ আমাকে মার দিল। তারপর আপনার তেলাপিয়া মাছ ছেড়েছিলাম যখন 3,000 পিস। আবার এই 3,000 পিস থেকে আমি মাছ পেয়েছি 24 মণ, আড়াইটাই কেজি হিসাবে 24 মণ মাছ পেয়েছি আমি তেলাপিয়া। এটার রেট পেয়েছি কিন্তু আবার ভালোই, 145 টাকা। এর আরও বেশি রেট থাকে, কিন্তু এরপরেও 170 টাকা 180 টাকা কিন্তু রেট থাকে। কিন্তু এখন কেন জানি বাজারের মূল্য একটু কম, এই 145 টাকা কেজি বিক্রি করেছি আমি আমার আড়াইটাই কেজি হিসেবে। তো এখানে আবার 5,800 টাকা মণ 24 মণ মাছ। এখানে আবার 1,39,000 টাকা আমার টোটাল বিক্রি আসছে তেলাপিয়া পাবো। আবার বাংলা মাছ কয়তো পিস বাংলা মাছ ছেড়েছিলাম এটার কোনো হিসাব নেই, কিন্তু পরিমাণ বেশি দেয়নি, অল্পই দিয়েছি। কিন্তু কত পিস দিয়েছিলাম তা আমার মনে নেই, অথবা খাতাতে লেখাও ছিল না। অল্প সংখ্যক মাছ দিয়ে দেওয়া হয়েছিল, এটা আমি নিশ্চিত। এখান থেকেও কিন্তু আমার ভালো, এই বাংলা থেকেও কিন্তু ভালো একটা রেজাল্ট আসছে। কারণ এখন ভালো একটা রেজাল্ট বলতে এখানে আমি 20,000 টাকার মাছ বিক্রি করতে পারছি বাংলা মাছ। এটাও খারাপ বিক্রি করি নাই আমি। এখানেও আমি সন্তুষ্ট হতে পারলাম না শুধু চিকড়া মাছের বেলায়, কিন্তু অনেক চাষিদের মুখে কিন্তু আমি শুনি, অথবা ইউটিউবার ভাইদের, চাষি তো না ইউটিউবার ভাইদের মুখে শুনি
চিকরা মাছ চিকরা মাছ চিকরা মাছ, কিন্তু কোথায় চিকরা মাছ? আমি নিজে আজকে বাস্তব প্রমাণ। চিকরা মাছ চিকরা মাছ শুধু বললেই হবে না, কিন্তু চাষ করে দেখাইতে হবে। হ্যাঁ, বাজার থেকে কিনে এনে চিকরা মাছ দেখা দিলে হবে না। প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলতেছি যে আমি এই তেলাপিয়ার নিচে ট্যাংরা দিয়েছিলাম, তেলাপিয়ার নিচে মাগুর দিয়েছিলাম, এই তেলাপিয়ার নিচেই চিকরা মাছ দিয়েছিলাম, কিন্তু ট্যাংরা পেয়েছে, মাগুর পেয়েছে, কিন্তু চিকরা মাছ পাই নাই। কেন পাই নাই, কী হইলো তা কিন্তু আমি জানি না। মারা গেল আমি দেখতেও পারি নাই, না চলে গেল তাও কিন্তু আমি দেখতে পারি নাই। তবে ভাই ও আর তেলাপিয়া বিক্রির কথা কি আমি বললাম কিনা? আচ্ছা যাই হোক, তেলাপিয়া বিক্রি করতে পারলাম, কিন্তু আমি 24 মণ এখানে রেট পেয়েছি আপনার 145 টাকা, 1,39,000 টাকা বিক্রি, মোট বিক্রি। আর এখানে আমার শুধু 1.5 টন খাবার গেছে। টোটাল মিলে আমি এই মাছটা পালতে হয়েছে প্রায় 1 বছর। হ্যাঁ, 10 মাস 11 মাস পালতে হয়েছে। অনেক ল্যান্ডিং সময় নিচ্ছে কিন্তু আমার এই মাছ। আর এখানে আমার 1.5 টন খাবার গেছে। আমি খাবার খাওয়াইছিলাম আমি নারিশ কোম্পানির খাবার, আর আমার খাবার চলে গেছে এখানে 1.5 টন। হ্যাঁ, এই 1.5 টন খাবারে আমার এই টাকা হলো, আমার টোটাল বিক্রি হলো আপনার 4,75,000 টাকা টোটাল বিক্রি। 4,75,000 টাকা টোটাল বিক্রি হলো। আর খাবারের দাম চলে গেছে এখানে 1.5 টনের হিসাব করে যা হয় তাই, আমি হিসাব করি নাই। তাই ভাই এখন আমি এই পুকুরে এখন আমি গুলশা মাছের রেণু দিব। আমি এই পুকুরে এখন গুলশা মাছের রেণু দিব। এখন গুলশা মাছের রেণুর জন্য রেণু যা দিব, আমি এই রেণুর জন্য পুকুর প্রস্তুত করতেছি। হ্যাঁ, এখন আমি সেচ যে গাঁথা গর্ত যেগুলা ছিল, এই গর্ত থেকে পানি সেচ দিয়ে আমি আবার পুকুরের বাইরে ফেলে দিব। কারণ এই গর্তগুলোর পানি যদি থাকে তাহলে আমার পুকুর সঠিকভাবে শুকাবে না। হ্যাঁ, আর এই সকল গর্তের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস জমবে। এই সকল গর্তের পানি আমরা ফেলে দিব একবারে বাহিরে। হ্যাঁ, আর যদি আমরা এই সকল গর্তের পানি না ফেলাই তাহলে কিন্তু আমাদের এই কাদা শুকাবে খুব দেরি করে। যেন আমিও চাইতেছি এখন খুব সহজে, খুব তাড়াতাড়িভাবে যেন আমার এই কাদাটা শুকিয়ে যায়। যদি কাদাটা ভালোভাবে শুকিয়ে যায় তাহলে আমার গ্যাস থাকবে না, গ্যাসের প্রবলেম হবে না। আর আমি আজকে আবার এই পুকুরে কিন্তু চুন দিব। হ্যাঁ, তলানিতে চুন দিয়ে দিব। আবার আরও অনেক কাজ থাকবে। একটা পুকুর প্রস্তুত করলে কিন্তু ভাই অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। আজকে ওই যে গর্তের পানিটুকু ফালবো, তারপরে এই সারা পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেব। চুন দেওয়ার পর আমি এই পুকুরে আবার ব্লেচিং দিব। এটাতে মানে 1 কেজি ব্লিচিং দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার কাছে ব্লিচিংয়ের প্যাকেট আছে আমার একটা হাফ কেজির। এই হাফ কেজির ব্লিচিংয়ের প্যাকেটটা আজকে আমি এখানে ছিটিয়ে দিব। মানে এটাও কিন্তু একটা জীবাণুনাশক, কারণ পচা দুর্গন্ধ, নিচের মাটি কিন্তু একটা পচা দুর্গন্ধ থাকে। যেহেতু আমি তেলাপিয়া চাষ করেছিলাম, হ্যাঁ, ওরা যেহেতু আমার 1.5 টন খাবার খাইছে, 1.5 টন খাবারের একটা ওয়েস্টেজ, এই ওয়েস্টেজ হয়তো আমার অন্য মাছ খাইছে, খাওয়ার ফলেও কিন্তু ওরাও তো আবার ওয়েস্টেজ, ওরা পায়খানা করছে ওই আমার পুকুরেতেই আছে, এটা আমার এই মাটিতেই আছে। আর আমি কিন্তু আমার এই পুকুরে কিন্তু মানে এই বছর এই বেজে আমার এরাটর ব্যবহার করতে হয় নাই, কারণ মাছ ছিল পাতলা, মাছ ছিল কম, তাই এরাটর কোনো প্রয়োজনীয় হয় নাই। এরাটর আমরা ব্যবহার করে থাকি, অন্তত আমি ব্যবহার করে থাকি কখন জানেন? এটা হলো যখন অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় তখন আমি এরাটর ব্যবহার করি। যখন অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় তখন, আর এমনিতে আমি এরাটর ব্যবহার করি না। মাছের হয়তো অন্য ইউটিউবার ভাইয়ারা কিন্তু বলেন যে মাছের গ্রোথ বাড়বে এরাটর ছাড়বে। হ্যাঁ, কিন্তু না, আমি ওইভাবে যাচ্ছি না। কারণ মাছের গ্রোথ হ্যাঁ বাড়বে ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ বিলের সাথে আপনার এটা হিসাব তো নাও মিলতে পারে। কারণ বিদ্যুৎ বিলের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, সেই বিষয়ে আমি কিন্তু এরাটর সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটি করে থাকে এটা হলো আপনার অক্সিজেনের ঘাটতি মেটাই, এটা 100%। আপনারা যারা ঘনত্ব চাষ করবেন তাদের কিন্তু এরাটর লাগবেই। এরাটর ছাড়া ঘনত্বে যাবেন না। আর যদি এরাটর ছাড়া যান, যদি এরাটর ছাড়া কেউ চাষে যান তাহলে আপনারা পাতলা দেবেন, প্রতি শতাংশে 2,000-2,500 কেজি মাছ দেবেন, অথবা 3,000 কেজি মাছ দেবেন, এর উপরে যাবেন না।
প্রতি শতাংশে ট্যাংরা দেন অথবা গুলশা দেন, এটি কিন্তু অক্সিজেন ফিল করে বেশি বেশি, প্লাস পাবদা মাছ, হ্যাঁ এই সকল মাছ অক্সিজেন ফিল করে বেশি বেশি। আচ্ছা যাই হোক, আমার যে প্রতিবেদনটা ছিল, আর এখন আমি আমার এই পুকুরে, এটা কিন্তু আমার যে পুকুরটা দেখাচ্ছে এটা কিন্তু শিং মাছের একটি পুকুর, এটাতে শিং মাছের বাচ্চা আমার, এটি মনে হয় এখন 800 300-400 কেজি আছে মনে হয়, 300 থেকে 400 কেজি আছে হয়তো, মানে এখন ভরপুর রুদ্র। হ্যাঁ, আমি মাছ দেখাইতে পারতাছি না, যদি বিকালবেলা হয়তো তাহলে মাছ দেখাইতে পারতাম। হ্যাঁ, তাই আমি অন্য আরেক ভিডিওতে আমার শিং মাছের পুকুর দেখাবো। আর এখন ওই যে আমার এই ছেলে, পুকুরের ছেলে আমার পুকুরে চুন দিতেছে। হ্যাঁ, চুন দেওয়ার কাজ সম্পন্ন করবে। চুন দেওয়ার কাজ সম্পন্ন করার পর কিন্তু আবার এই পুকুরেই আমার এই আপনার ব্লেসিং পাউডার দেবে। হ্যাঁ, কারণ ব্লেসিং পাউডার কিন্তু আমি কোনো ভিডিওতে বলি নাই, হয়তো বলতে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আপনি কেন ব্লিচিং পাউডার দিতেছেন। হ্যাঁ, ব্লিচিংয়ের কথা বলবো, কিন্তু আমি বলি না এই কারণেই, কারণ সবার পুকুর তো আর আমার মতো নষ্ট পুকুর না। আমার পুকুর কিন্তু খুবই নষ্ট একটা পুকুর। হ্যাঁ, অনেক চাষ করতে করতে কিন্তু মানে একবারে পুরাতন হয়ে গেছে। আমি কিন্তু মাটিও ফালাই নাই। আমি কিন্তু আপনাদেরকে অনেককেই বলেছি যে আপনারা পুরাতন মাটি ফেলে দিবেন। হ্যাঁ, গন্ধযুক্ত মাটি রাখবেন না। কেন? আপনারা যেন মাইন না খান, আপনাদের রেনুটা ফালানির পর যেন আপনাদের প্রোডাকশনটা আসে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে 100% হ্যাঁ যাতে রেনু আসে সেই জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে বলি, আপনারা আমার কথা মতো অথবা আমার কথা ফলো করে হ্যাঁ যদি আপনারা রেনু ফালান, ইনশাল্লাহ আপনাদের রেনু আসবে। হ্যাঁ, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আসবে। আর আমি যে ব্লেসিং দিব হয়তো বলতে পারেন, অথবা বল হ্যাঁ মানে আমি ব্লেসিং কেন দিতেছি, আমার পুকুর পচা, দুর্গন্ধ এবং অনেক পুরাতন, তাই আমি ব্লেসিং দেওয়াটা আমার জন্য জরুরি। হ্যাঁ, কারণ এখানে অনেক জীবাণু থাকে, অনেক দুর্গন্ধ থাকে, এসব জীবাণু এবং দুর্গন্ধ কিন্তু কেটে যায় ব্লিচিংয়ের মাধ্যমে। এখন চুন দিতেছে, এটা কিন্তু গতকালকে লুলে রেখেছিলাম। আর মূলত কিন্তু এরকম তলানিতে চুন দিতে গেলে কিন্তু একদিন আগে না লুলে যখন দেওয়া হবে, যখন দিবেন তখন চুন দেওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগে হ্যাঁ চুনটা লুলে যদি পুকুরে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ আমার কাজের লোক নেই এখন আমার পুকুরে, তাই একটি ছেলেকে আমি আমার পুকুরে যখন এনেছি অনেক কষ্টে, কারণ শক্তির একটা ব্যবসা থাকে, কারণ এই ছেলে পুকুরে কখনো কাজ করে নাই। হ্যাঁ, তাই সেও জানে কম, তাই তার মাধ্যমে যখন আমি পুকুরে ব্যবহার করাইতেছি, কারণ ওই ছেলে পুকুরে গরম চুনটা মারতে পারবে না, কারণ পরে তারপর তাকে নিয়ে আমার আবার দৌড়াদৌড়ি করতে হবে, হাত পুড়ে ফেলতে পারে অথবা শরীরে পালাই দেবে, অনেক সমস্যা হতে পারে গরম চুন দিতে গেলে। এটা মনে করেন যারা চুন পুকুরে মারার অভ্যস্ত আছে অথবা পুকুরে কাজ করছে, সকল লোক কিন্তু ফিশারিতে কাজ করতে পারে না। হ্যাঁ, মানে এটা কিন্তু অন্যরকম একটা বিষয়। আর যে সকল লোককে, যে কোনো লোককে বললে কিন্তু পুকুরে এসে কাজ করেও না। হ্যাঁ, আমরা যারা চাষ করি আমরা জানি, হ্যাঁ মাছ চাষ করে যারা আমরা কিন্তু জানি যে কাজের লোক সময় মতো পাওয়া যায় অথবা যায় না, কিন্তু মানে পুকুরে কাজ করতে গেলে যারা বুঝে তাদেরকে দিয়ে কাজ করানো সবচেয়ে বেটার। হ্যাঁ, আর যারা না বুঝে তাদেরকে যে করানো খুব কষ্ট হয়, কারণ বকবক করতে হয়, চিল্লাইতে হয়, এটা করো সেটা করো, এটা করো এটা করো। হ্যাঁ, কারণ এই চিল্লাফিল্লা করতে করতে মনে করুন গলা ফেটে যায়। হ্যাঁ, মানে সকল কিছুই বুঝাইতে হয় অথবা হাতে কলমে তাদেরকে মানে করাইতে হয়। ওই যে ছেলেকে দিয়ে আমি যে চুন দেওয়াইতেছে এটা কিন্তু ঠান্ডা চুন, কিন্তু দেওয়ার দরকার ছিল এই পুকুরে একটা গরম চুন। 1 ঘন্টা আগে লোলাইতাম, তারপরে গরম চুনটা এইভাবে মারতাম, তাহলে সবচেয়ে বেটার হইতো। কিন্তু এরপরে আমি আবার আরেকটা চুন দিব, গরম চুন আবার দিব। হ্যাঁ, কারণ যেহেতু আমার এটা পুরান চুন, আমার না সরি পুরাতন পুকুর, আমার এই পুকুরে কিন্তু প্রায় 2 কেজি চুন পড়বে। আজকে 1 কেজি প্রতি শতাংশ হার দিতেছি না, 2 কেজি চুন দিব। আর রৌদ্র যদি মনে করেন এই আরও তেজ অথবা রৌদ্রে আমি এই নিচের মাটিটা ফাটানোর চেষ্টা করব, কারণ যেহেতু আমি গুলশা রেনু দেবো, আমি এখানে রিস্ক নিতে চাচ্ছি না। এই কারণেই যে এই আরেকটি কাজ যেটি হলো, আমি এই তলানির মাটিটা যদি ফেলে দিতাম
হ্যাঁ, তাহলে আমার এখানে কোনো গ্যাস থাকতো না, গ্যাস নির্মূল থাকতো। তাহলে এই যে চুন এত দিতে হইতো না, 1 কেজি শতাংশে 1 কেজি হারে চুন দিতে হইতো, দিলে হইতো। হ্যাঁ, আর শুধু এটা দিয়েই আমি শান্ত থাকবো না, আমি এখানে আরও কিছু দিব। এখানে আমি আগামীকালকে কিন্তু আমি এটাতে আবার দিব, এই যে আপনার এই লবণ দিব প্লাস পটাশ দিব। এটা আমাদের প্রতি শতাংশে ½ কেজি হারে লবণ দিব, আর শতাংশে 10 গ্রাম হারে পটাশ দিব। এই পটাশ আর লবণ দিব এই কারণে, আমার এই পুকুর যেহেতু পুরাতন, মাটিও ভালো না, আর এই মাটি যেহেতু আমি কেটে ফেলবো না, তাই আমি লবণ দিয়ে আমি আবার পুকুর সুন্দরভাবে প্রস্তুত করব, পানি তুলবো, তারপরে মাছ দিব, আমি আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আর কোনো কিছু জানতে সাথে সাথে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।